প্রতি সপ্তাহে সরকারি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে রিপোর্টটি জমা দিয়েছে তার মধ্যে একটি চমৎকার ফাইন্ডিংস আছে। এছাড়া গতকাল এবং পরশুদিন আমি এই রূপান্তরের সত্যের পর্বে যে তথ্যগুলো দিয়েছিলাম সেই বিষয়ে কিছু কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। যেটা বলছিলাম, এর আগেও আমি এই সরকারি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। তো গতকালকের প্রতিবেদনে সরকারি গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের ফাইন্ডিংস অনুযায়ী যে তথ্য প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছে তাতে বলা হয়েছে কমপক্ষে 67% মানুষ তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে বাংলাদেশের রাজনীতিতে আবার আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগের জন্য সাধারণ মানুষের ভেতরে একটা আগ্রহ এখন একদম সেটা অপেক্ষায় পরিণত হয়েছে এবং মানুষ চাইছে যে আওয়ামী লীগ রাজনীতিতে এই মুহূর্তে ফিরে আসুক। এই পিলে চমকানো তথ্যে সরকারের নীতি নির্ধারকদের মধ্যে এক ধরনের আলোচনা হয়েছে এবং আপনারা রিসেন্টলি খেয়াল করেছেন যে আওয়ামী লীগের উপরে সরকারি প্রশাসন যন্ত্রের নির্যাতন কিন্তু বিগত দিনের চেয়ে অনেক বেড়ে গিয়েছিল। বিএনপির কিছু নীতি নির্ধারক মনে করেছিলেন যে নির্যাতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং তাদের যে সমর্থক রয়েছে তাদের সবাইকে দাবিয়ে রাখা যাবে, কিন্তু সময়ের সাথে সাথে প্রমাণিত হয়েছে এর ফলে আওয়ামী লীগকে তো দাবানো যায়নি, বরং প্রতিদিন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অন্যান্য যারা অঙ্গ সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন রয়েছেন তাদের মিছিল কিন্তু দীর্ঘতর হচ্ছে এবং মানুষ আওয়ামী লীগের প্রতি আগের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি সহানুভূতিশীল এবং জননেত্রী শেখ হাসিনা 1981 সালের 17ই মে বাংলাদেশে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে ফিরে আসার পর থেকেই আজ অবধি আবার মনে হয় যে সেই 81 সালের 17ই মের ওই পরপর সময়টা বাদ দিলে আজকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার শীর্ষে শেখ হাসিনা অবস্থান করছেন। তো মানুষ আওয়ামী লীগকে ফিরে চায়, এর পাশাপাশি মানুষ শেখ হাসিনাকেও ফিরে পেতে চায়। বাংলাদেশ এমন একটা ফেইল্ড স্টেট হবার দিকে যাচ্ছে, এমন একটা মিস গভর্নেন্স হচ্ছে যে মানুষ এখন প্রতিটি পদে পদে শেখ হাসিনার অভাব অনুভব করছে এবং তারাই বলছে যে শেখ হাসিনার আমলে কোনটা ভালো ছিল, কোনটা কেমন ছিল এবং বর্তমান আমলে কি অবস্থা। তো এই রিপোর্টটা পাওয়ার পরে সরকারি মহল থেকে এখন মনে করা হচ্ছে যে আওয়ামী লীগের উপরে এইভাবে হার্ড লাইনে গিয়ে সরকার আসলে কিছু অর্জন করছে না, বরং সরকার অনেক কিছু লস করছে। মানুষের কাছে আওয়ামী লীগের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ছে। সরকারের কোন নীতি নির্ধারক পরামর্শ দিয়েছেন যে সরকারের উচিত হবে আওয়ামী লীগ এবং তার কর্মী সমর্থকদের উপরে হার্ড লাইনে না গিয়ে বরং সফট লাইনে যাওয়া। তো আগামী দিনই বলে দেবে যে আসলে কোন পথে সরকার যাচ্ছে, কারণ বিএনপির মধ্যে কিন্তু অনেকগুলো উপদল আছে। এখন আবার লন্ডন গ্রুপ খুব শক্তিশালী শোনা যায়। এই লন্ডন গ্রুপ আবার গণমাধ্যমে এসেছে যে সিন্ডিকেট করে চাঁদাবাজি হচ্ছে, মানে বিভিন্ন ইস্যুতে সিন্ডিকেট করা হচ্ছে এবং লুটপাট, চাঁদাবাজি সবকিছুতেই বিএনপির এই সিন্ডিকেটিজম চলছে। তো এর মধ্যে আওয়ামী লীগের উপর সফট হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সিনিয়র নীতি নির্ধারকদের পক্ষ থেকে। আমরা আগামী দিনে সেটা দেখতে পাবো যে সরকার আসলেই কি সফট লাইনে যাচ্ছে নাকি হার্ড লাইনে যাচ্ছে। এবারে আমি গত দুদিনের রূপান্তরের সত্যের দুটো পর্ব নিয়ে একটু কথা বলতে চাই। আমি পরশুদিন বলেছিলাম যে জাপানি একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছে এবং সেখানে তারা মেট্রো রেলে যে ভাঙচুর, স্টেশন ভাঙচুর, অযত্ন অবহেলা এসব বিষয় নিয়ে কথা বলেছে। তো অনেকেই আমাকে বলেন যে ভাই আপনি কি ওই বৈঠকের সময় উপস্থিত ছিলেন কিনা, এটা কিন্তু আমি শুনি, কিন্তু আমি অনেক বৈঠকের গোপন খবর আমি আমার এই রূপান্তরের সত্যে ফাঁস করেছি এবং অধিকাংশই কিন্তু সত্য হয়েছে। এন্ড ইট স্টার্টস ফ্রম সেই লন্ডনের 2025 সালের 13ই জুন যে একান্ত বৈঠক হয়েছিল ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে, সেই বৈঠকের কথাও কিন্তু আমি ফাঁস করেছিলাম। তো এবার জাপানি দল মূলত তাদের এই যে মেট্রো রেল কেন্দ্রিক অসন্তোষটা তারা সরকারকে জানিয়েছিল এবং ডক্টর ইউনূসের আমলে আমরা কিন্তু দেখেছি যে
জাইকা বা জাপান সরকার বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশে বিশেষ করে উন্নয়ন সহযোগিতার ব্যাপারে তেমন আগ্রহ দেখায়নি। তো সেটি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করার পরে আমরা দেখেছি যে আজকের এই ছুটির দিন হওয়া সত্ত্বেও সরকারি কর্মকর্তারা, এমনকি আমাদের যে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, তিনি নিজে মিরপুরের মেট্রো রেল স্টেশনে গেছেন, যেটি জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানে জঙ্গিরা ধ্বংস করেছিল। সেই স্টেশন তদারক করতে গিয়েছেন। তিনি দিয়াবাড়িতে গিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে তারা জানতো না দিয়াবাড়িতেও জঙ্গিরা 4টি গাড়ি পুড়িয়ে দিয়েছিল, যেগুলো মেট্রো রেল সংক্রান্ত কাজে ব্যস্ত থাকতো। এবং যে যে অভিযোগ তারা জানিয়েছিল প্রত্যেকটা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে, এবং এটা এই ইঙ্গিতই দেয় যে সরকার এই জাপানি জাইকা এবং ওই প্রতিনিধি দলের এই ক্ষোভটাকে গুরুত্বের সাথে নিয়েছে। এবং এই সরকারি কর্মকর্তা ইনক্লুডিং দ্য মিনিস্টার, তাদের এই তৎপরতাই কিন্তু প্রমাণ করে যে তারা এই মেট্রো রেলের ব্যাপারে এখন সিরিয়াস। কারণ এই মেট্রো রেলে কোরবানির ঈদের আগে আপনারা দেখেছেন যে গরুর হাট বসেছে, অবহেলা, অযত্ন, এগুলো কিন্তু আমরা নিয়মিত মিডিয়ায় দেখেছি। তো সেই বিষয়টাও দেখেছি। আরেকটি বিষয় যেটা গতকাল আমি বলেছিলাম, যে আরাকান আর্মির যিনি প্রধান, তিনি গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রামে কঠোর গোপনীয়তার মধ্যে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমার একটা দুঃখ যে আমি নিজে মিডিয়ার লোক ছিলাম না, মিডিয়ার সাথে আমার সবসময় একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু আজকে বাংলাদেশের মিডিয়াটা কোথায় নেমেছে? এই তথ্যগুলো যদি রূপান্তরের সত্যের মধ্য দিয়ে আমি বলতে পারি, তাহলে বাংলাদেশের গণমাধ্যম কেন বলতে পারে না? কেন তারা বলতে পারেনি যে আরাকান আর্মির চিফ গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন? অথচ আমি বলেছি গতকাল, আজকে থাইল্যান্ড এবং মিয়ানমারের অধিকাংশ গণমাধ্যমে এটি অন্যতম প্রধান শিরোনাম হয়েছে যে আরাকান আর্মির চিফ গুলিবিদ্ধ হয়ে বর্তমানে বাংলাদেশে চিকিৎসা গ্রহণ করছে। এবং আপনারা দেখেছেন, আমি বলেছি আমি ইউটিউবে সেই ভিডিও ফুটেজ দেখাতে পারি না, কারণ ইউটিউবের গাইডলাইনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, যে টেকনাফ সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমার সরকার কিভাবে বোম্বিং করেছে। এবং সেই বোম্বিং এ গতকাল আমি বলেছি যে 9 জন জঙ্গি মারা গেছে এবং অসংখ্য আহত হয়েছে। এই যখন কথা হচ্ছে, তখন গতকাল রাতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থল মাইন বিস্ফোরণ হয়েছে। আমাদের এই পার্বত্য চট্টগ্রামের সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে যে বেশ কিছু স্থল মাইন পুঁতে রাখা হয়েছে। এটা কারা পুঁতে রাখে, কখন পুঁতে রাখে, এবং এটা বিস্ফোরণ হওয়ার ফলে একজন সাধারণ কৃষক গতকাল মারা গেছে। তো পাহাড় তো এমনি অশান্ত। কুকিচি ন্যাশনাল ফ্রন্টের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষ চলছে। আমি গতকাল বলছিলাম, কুকিচি ন্যাশনাল ফ্রন্ট দাবি করেছে যে তাদের এই সংঘর্ষে বাংলাদেশের 4 জন সেনা সদস্য নিহত হয়েছে, যদিও বাংলাদেশ আর্মির ফেসবুক পেজে তারা বলছে যে এই সংবাদটি গুজব। আমি দুটো তথ্যই আপনাদের কাছে জানিয়ে দিলাম। এবং আমি একটা জিনিস বলি, যে আমি রূপান্তরের সত্যের ব্যাপারে আমি সিনসিয়ারলি চেষ্টা করি সত্যটা আপনাদের বলার, এবং রূপান্তরের সত্যে এমন কিছু আমি বলি যেটা প্রথমবারের মতো আমরাই বলি, তারপর এখান থেকে অনেকেই এটা তাদের মতো করে বলেন। রূপান্তরের সত্যকে তারা মেনশন করেন না, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, দুঃখ নাই। সত্যটা সবার কাছে যাক, সূত্রটা মেনশন হোক বা না হোক। এবং আমি আশা করি বাংলাদেশের গণমাধ্যম যেন ওই মতি এবং মাহফুজের মতো নতজানু না হয়, কেউ কেউ অন্তত মেরুদণ্ড সোজা করে দাঁড়াক।